নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাসের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট মতো। আর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, এখান থেকে তোমরা প্রশ্ন হুবহু কমন পাবে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর ওটা শেষে যেই সাজেশন প্রশ্নপত্রগুলো বলেছি আমি 100% বলছি, সেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। আর অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা অবশ্যই, যদি তোমরা কমন না পাও এই ভিডিও থেকে কোনো প্রশ্ন, তাহলে তোমরা নিচে এসে কমেন্ট করে দিও যে কোনো প্রশ্ন কমন পাইনি। তাই একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো 1 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন কি বলছে? বলছে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অস্ট্রেলিয়াতে। 2 নম্বর প্রশ্ন হলো ইউরোপের বিপ্লবের বছর বলা হয়? উত্তর হলো 1848 খ্রিস্টাব্দকে। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হলো মসিনি। 4 নম্বর প্রশ্ন হলো মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেন কে? উত্তর হলো আব্রাহাম ডার্বি। 5 নম্বর প্রশ্ন হলো দাস ক্যাপিটাল লিখেছিলেন কে? উত্তর হলো কার্ল মার্কস। 6 নম্বর প্রশ্ন হলো কি বলছে? বলছে ডেভির নিরাপত্তা বার্তাটি ব্যবহৃত হয়? উত্তর হলো খনিগর্ভে। 7 নম্বর প্রশ্ন হলো রাশিয়ার পার্লামেন্টের নাম? উত্তর হলো ডুমা। 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে 14 দফার নীতি ঘোষণা করেন কে? উত্তর হলো উইড্রো উইলসন। 2 নম্বর টপিকে কি বলছে দেখো। বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। চলো 2-1 প্রশ্নটি কি বলছে? বলছে কার্লসবার্গ ডিগ্রি কে জারি করেন? উত্তর হলো কার্লসবার্গ ডিগ্রি জারি করেন প্রিন্স মেটারনিক। 2 নম্বর প্রশ্ন হলো কনফেডারেশন অফ দ্য রাইন কে গঠন করেন? উত্তর হলো কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। 3 নম্বর প্রশ্ন হলো বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম লেখো। উত্তর হলো বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম হলো উড়ন্ত মাকু ও ওয়াটার ফ্রেম। 2 নম্বর টপিকে বলছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। চলো 1 নম্বর প্রশ্ন হলো ফ্রান্সের 2 জন কল্পস্বী সমাজতন্ত্রী হলেন সা সিমো ও লুই ব্ল্যাঙ্ক। এটি হবে সত্য। 2 নম্বর প্রশ্ন হলো 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল। এটি হবে সত্য। 3 নম্বর প্রশ্ন হলো লেনিন ও হবসন আধুনিক সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন। এটি কি হবে? এটিও হবে সত্য। চলো 3 নম্বর টপিক কি বলছে? বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। চলো 1 নম্বর হলো কি বলছে, বিবৃতিটা ভালো করে দেখো। বলছে ভারতের ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়। এটির সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 1। বলছে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। প্রশ্নটি হলো 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এর সঠিক উত্তর হলো ব্যাখ্যা 2, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। 3 নম্বর টপিক হলো 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। কয়টি? যে কোনো 4টি প্রশ্নে। চলো 1 নম্বর প্রশ্ন হলো বলছে রেজিমেন্টো কি? উত্তর হলো রেজিমেন্টো কথার অর্থ হলো পুনর্জাগরণ। বলছে ইতালির ফ্যাসিবাদের মনে বিভিন্ন কারণে অখণ্ড ও জাতীয়তাবাদের ধারণা জন্ম হয়েছিল, তাকে রেজিমেন্টো বলা হয়। 2 নম্বর প্রশ্ন হলো জোলভারাইন কাকে বলে? উত্তর হলো জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ বাণিজ্যের বাধাগুলো দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজাকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলভারাইন নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন হলো শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? উত্তরে কি বলছে দেখে নাও। বলছে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে, তখন ইংল্যান্ডের উপনিবেশ ছিল সবচেয়ে বেশি, আর এই সব উপনিবেশ থেকে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহের মাধ্যমে খুব অল্প সময়ে ইংল্যান্ড অসংখ্য শিল্প কারখানা গড়ে ওঠে ইংল্যান্ডে, আর এই জন্য ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হতো। পরবর্তী প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন হলো সেরাজাবো হত্যাকাণ্ড কি? উত্তরে কি বলছে কেন? উত্তরে বলছে সেরাজাবো হলো বসনিয়ার রাজধানী। অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া সেরাজাবো শহরে পরিভ্রমণে এসেছিলেন। এখানে 1914 খ্রিস্টাব্দে 28 জুন স্লাভ বিপ্লবী সংগঠন ব্ল্যাক হ্যান্ড যুবরাজ ও যুবরানীকে হত্যা করে। এই ঘটনা সেরাজাবো হত্যাকাণ্ড নামে পরিচিত ছিল। 5 নম্বর প্রশ্ন হলো এপ্রিল থিসিস কি? উত্তর কি বলছে? 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার অস্থায়ী সরকার গঠিত হলে বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক কর্মীদের সামনে একটি কর্মধারা তুলে ধরেন। তার এই নিজস্ব চিন্তাধারা এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত।
6 নম্বর প্রশ্ন হলো পোলিশ করিডর কি? উত্তর কি বলছে পোল্যান্ড যাতে জলপথে যোগাযোগ রক্ষা করতে পারে তাই ভার্সাই সন্ধির মাধ্যমে পোল্যান্ডকে জার্মানির মধ্যে দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটি পোলিশ করিডর নামে খ্যাত। চলো 4 নম্বর টপিক কি বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়টি? 2টি। চলো 1 নম্বর প্রশ্ন হলো এমস টেলিগ্রাম বলতে কি বোঝো? উত্তর কি বলছে দেখে নাও। বলছে স্পেনের সিংহাসনে ভবিষ্যতে যাতে প্রাশিয়ার রাজবংশের কেউ না বসে সেই বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনেদেত্তি প্রাশিয়া রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাশিয়া রাজা প্রথম উইলিয়াম তাকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বরং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামটির কিছু শব্দ সুকৌশলে বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যে এতে ফরাসিরা মনে করে যে প্রাশিয়া রাজ ফরাসি দূতকে অপমান করছেন। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ কি? উত্তর কি বলছে দেখে নাও। বলছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার প্রধান কারণগুলি হলো 1 নম্বর হলো বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার, 2 নম্বর হলো অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ, 3 নম্বর হলো কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রয়ের জন্য ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তার, এবং শেষ পয়েন্ট হলো উন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা। চলো মুক্তির ঘোষণাপত্র বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখে নাও। বলছে 1857 খ্রিস্টাব্দে একবার ভূমিদাস প্রথা উচ্ছেদের চেষ্টা হয়, কিন্তু জমিদারদের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। অবশেষে 1861 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয়। এই নির্দেশনামায় 300টি পাতায় 22টি ধারা ছিল। এতে বলা হয় 1. ভূমিদাসদের ওপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না। 2. মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে এবং তাদের উপর জমিদারদের কোনো অধিকার থাকবে না। 3 নম্বর হলো ভূমিদাসদের জমিগুলি পরিচালনার ভার থাকবে মীর নামক গ্রামের সমিতির উপর। 4 নম্বর হলো জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে, কিন্তু কৃষকদের এই অর্থ দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে শোধ করতে হবে। পরবর্তী টপিকে কি বলছে দেখে নাও। বলছে 5 নম্বর টপিকে বলছে 15টি বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চলো 8 প্রশ্নের মান কত? 8। চলো প্রথম প্রশ্ন কি বলছে বিসমার্কের রক্ত ও লৌহনীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল। মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। চলো উত্তরে কি বলছে দেখে নাও। বলছে ভূমিকা 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেছিল। 1 নম্বর রাজতন্ত্রের বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ধারায় জার্মানিকে প্রবাহিত করা। পয়েন্ট কি বলছে রক্ত ও লৌহ নীতি। বলছে বিসমার্ক গণতান্ত্রিক রাজনীতির ওপর নয়, রক্ত ও লৌহ নীতির ওপর আস্থাশীল ছিলেন। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির মাধ্যমে জার্মানির সমস্যার সমাধান হবে। শেষ পয়েন্টে কি বলছে সামরিক শক্তির আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং তিনি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা 1. ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, 2. অস্ট্রিয়ার সাথে যুদ্ধ, 3. ফ্রান্সের সাথে যুদ্ধ। 2 নম্বর প্রশ্ন হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো উত্তর কি বলছে প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণগুলি হলো যেমন 1 নম্বর পয়েন্টে কি বলছে উগ্র জাতীয়তাবাদ। 20 শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে সমগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদের দ্রুত প্রসার ঘটতে থাকে। এই সময় ইউরোপের প্রতিটি জাতি নিজেকে শ্রেষ্ঠ এবং অন্য জাতিকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে। দ্বিতীয়ত ফ্রান্সের ক্ষোভ। সুইডেনের যুদ্ধ পরাজিত হলে কয়লা খনি সমৃদ্ধ আলসাস ও লরাইন জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই পরাজয়ের প্রতিশোধ এবং এলাকা পুনরুদ্ধারের উদ্দেশ্যে ফ্রান্স জার্মানি বিরোধী জোট তৈরি করে। 3 নম্বর পয়েন্টে মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকার উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার 2য় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে দাঁড়ান এবং প্রান্থার নামক যুদ্ধজাহাজ মরক্কোর বন্দরে
পাঠান। 4 নম্বর পয়েন্টে কি বলছে, সেরাজাবো হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্ড ও তার স্ত্রী বসনিয়া সফরে এলে সেরাজাবো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এবং বেলগ্রেড আক্রমণ করলে বিশ্বযুদ্ধ শুরু হয়। 5-এ 3 নম্বর প্রশ্ন কি বলছে, জার্মানিতে হিটলারের নেতৃত্বে ন্যাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো। উত্তরে কি বলছে, ভূমিকা। হিটলারের নেতৃত্বে ন্যাৎসি দলের ক্ষমতা দখলের প্রেক্ষাপট ছিল। 1 নম্বর পয়েন্টে কি বলছে, ভার্সাই সন্ধির ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি জার্মানির ওপর অন্যায় ও বৈষম্যমূলক শাসন চাপিয়ে দিলে জার্মানবাসী ক্রুদ্ধ হয়। দ্বিতীয় পয়েন্টে কি বলছে, অর্থনৈতিক সংকট। যুদ্ধের পরবর্তী জার্মানিতে প্রবল অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধি ও খাদ্যাভাব দেখা দেয়। তৃতীয় পয়েন্টে বলছে, ইহুদি বিদ্বেষ। সুযোগ বুঝে হিটলার ইহুদিদের বিরুদ্ধে উগ্র প্রচার চালিয়ে সাধারণ মানুষের আবেগ জয় করেন। 4 নম্বর হলো হিটলারের ব্যক্তিত্ব। হিটলারের অসাধারণ কর্মদক্ষতা, সাবলীল বক্তৃতা, সাংগঠনিক শক্তি ন্যাৎসি দলের ক্ষমতা দখলে সহায়তা করে। 5 নম্বর হলো রাজনৈতিক অস্থিরতা। 1919 থেকে 1933 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে 21টি মন্ত্রিসভা পরিবর্তিত হয়, যা হিটলারকে একছত্র ক্ষমতা লাভে সাহায্য করেছিল। এবার যে টপিকটা তোমাদের সাথে আলোচনা করছি, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর আমি 100% বলছি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। তাই অবশ্যই একটাই রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। 1 নম্বর প্রশ্ন হলো ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো টিকা, এপ্রিল থেসিস। 3 নম্বর প্রশ্ন হলো অর্থনৈতিক মহামন্দার প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো ভিয়েনা সম্মেলনের নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। 6 নম্বর প্রশ্ন হলো ইতালির ঐক্য আন্দোলনে মুসোলিনির ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো টিকা লেখো কি, ত্রিশক্তি ও ত্রিশক্তি আতাত। 8 নম্বর প্রশ্ন হলো তুমি কি মনে করো ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়েছিল, অথবা ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন। 9 নম্বর প্রশ্ন হলো টিকা লেখো কি, মেটানিক ব্যবস্থা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। চলো 10 নম্বর প্রশ্ন হলো ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তিটি যথার্থ উল্লেখ করো। 11 নম্বর প্রশ্নে কি বলছে, ইতালির ঐক্য আন্দোলনে কাবুরের ভূমিকা লেখো। 12 নম্বর প্রশ্ন হলো জুলাই বিপ্লবের কারণগুলি লিখো। 13 নম্বর প্রশ্ন হলো জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন হলো টিকা লেখো ভার্সাই চুক্তি। 15 নম্বর প্রশ্ন হলো ভার্সাই চুক্তির অর্থনৈতিক শর্তাবলী লিখো। 16 নম্বর প্রশ্ন হলো টিকা কি, সেরাজাবো হত্যাকাণ্ড। 7 নম্বর প্রশ্ন হলো ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবেল্ডের ভূমিকা আলোচনা করো। চলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 8 নম্বরের, চলো একবার দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে, ইতালির ঐক্য আন্দোলনের বর্ণনা দাও। মুসোলিনি, গ্যারিবেল্ড, কাপুর। 2 নম্বর প্রশ্ন হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, অথবা বিসমার্কের রক্তলোহ নীতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক ফলাফল আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি লিখো। 6 নম্বর প্রশ্ন হলো মেটানিক ব্যবস্থা বলতে কি বোঝো, এই ব্যবস্থার ত্রুটিগুলি কী ছিল। 7 নম্বর প্রশ্ন হলো 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো অবধি ভিডিওটা দেখলে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করে দিও, কারণ এখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে। আর যদি তোমরা কমন না পাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে আসার পরে একটা কমেন্ট করে দিও যে দাদা এখান থেকে প্রশ্ন কমন পাইনি। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ। আর তোমাদের যদি অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিকে যদি তোমাদের ভিডিও দরকার হয় তো অবশ্যই কমেন্ট করে দিও, আমি খুব শীঘ্রই তোমাদের ভিডিও করে তোমাদের প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।